আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। খুব মন খারাপ। এই যে 2 দিন পর পর আমার মিতা, বিশাল ছাত্র নেতা, হয় মাইক খায়, নাহলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে, নাহলে ধাক্কা দেয়, কাহিনী একটা লেগেই আছে। কোন এক চৌরাস্তার মোড়ে অ্যাটাক করা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল এক মিছিল বেরোচ্ছে। আচ্ছা, এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল, যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত, সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটি কোটি মানুষের মিছিল, এই অবস্থা কেন? আমার তো দেখা মনে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা। যাই হোক, কারা অ্যাটাক করলো, কেন অ্যাটাক করলো? বলা হচ্ছে ছাত্রলীগের ছেলেরা অ্যাটাক করছে। ছাত্রলীগের ছেলেরা ঘরেই থাকতে পারে না ভাই, আবার অ্যাটাক করতে যাবে? আমি একটু খোঁজ নিলাম। আফটার অল আমার মিতা তো রাজনীতি না হয় দুইজন দুই দিকে দুই মেরুতে করি। খোঁজ নিয়ে যেটা জানলাম সেটা হলো একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গেছে। তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন। তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায়। কপালও খারাপ আমার মিতার, বা উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার, মানে সিরিয়াস কিছু না, কারণ এইসব সূচো মেরে আবার হাতে গন্ধ হইতে পারে। বিএনপির এই ডিসিশনটা ভালো, এগুলোর মাইরে কোনো লাভ নাই। তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে, ইটস ফাইন। তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে, আমার তো তীব্র নিন্দা জানাতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায়, তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম। দর্শক, একই ঘটনা, নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে পারলো না, তার আগেই একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, তাকে এই খোদ রাজধানী ঢাকা শহরে এভাবে গুলি করা হলো এবং রক্তাক্ত সে সারা দেশে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে। আপনারা মধ্যে জেনে গেছেন যে ইনকেলাব মঞ্চের বেশ আলোচিত মুখ টকশোতে যাচ্ছেন এবং 5 আগস্টের পরে তার অনেক রকম কথাবার্তায় তার পরিচিতি বেড়েছে। আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক যাই থাকুক, সে একটা নির্বাচনের প্রার্থী হয়েছে। এই সরকার নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে, সুন্দর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্তমূলক নির্বাচন হবে। সেই তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে ইনকেলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হলো এবং তাৎক্ষণিকভাবে যে ঘটনা জানা গেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার গুলিবিদ্ধ একটা ছবি ছড়িয়ে পড়েছে। সেটা দেখে যে কেউ শঙ্কাবোধ করছেন। সবশেষ খবর অনুযায়ী ঢাকা মেডিকেলে তার ট্রিটমেন্ট চলছে এবং তার কানের পাশ দিয়ে গুলি গিয়ে সেটা কিছুটা ভেতর পর্যন্ত গিয়েছে এবং এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সূত্র জানাচ্ছে তার যারা আছেন, তার যারা নির্বাচনী প্রচার করেন, তাদের আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ইন্টারভিউ দেখলাম এবং বিভিন্ন জায়গায় লাইভ চলছে, আপনারা দেখছেন, যে আমরা দেখতে পাচ্ছি তারা জানাচ্ছেন যে জুমার নামাজের সময় এবং আগে ওসমান হাদি, এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি তার অনুসারীদের নিয়ে বিভিন্ন মসজিদে তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই প্রচার চালানোর শেষে বিজয়নগর এলাকায়, সেখানেও মোটরসাইকেল করে তার সঙ্গে আরো লোকজন ছিল, আসার পথে হঠাৎ করে আততায়ীরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেই গুলি, একটি গুলি তার কানে লেগেছে। সেটা সবশেষ অবস্থা যা বুঝতে জানতে আরো সময় লাগবে। তার যেটুকু আমরা শুনেছি, তার 4 ব্যাগ রক্ত লাগছে, 2 ব্যাগ দেওয়া হয়েছে, আরো হয়তো রক্তের প্রয়োজন হবে। কিন্তু এই ঘটনা বাংলাদেশে এই নির্বাচনের ট্রেন চলতে শুরু করার মুহূর্তে আমরা গতকাল কি বলছিলাম যে নির্বাচনী ঝুঁকি কি কি থাকতে পারে। আমি আর একটু খেয়াল করে আপনাদেরকে বলি যে আমরা জানতে চাই, বুঝতে চাই যে এইসব ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার, তারা ওসমান হাদির যারা সমর্থক, তারাও দেখলাম প্রশ্ন তুলছেন যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কেন প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না, 24 ঘন্টার মধ্যে নিরাপত্তা দিতে পারছে না। তার জলজন্ত প্রমাণ ওসমান হাদি। এবং এই হয়তো তাৎক্ষণিকভাবে ওসমান হাদির সমর্থকদের তাদের ইমোশন রিয়েকশন একটু করা, তারা কোন দিকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পেরেছি। তারা বলছেন যে এক আওয়ামী লীগকে তাড়িয়েছি, আর যদি কেউ আওয়ামী লীগ হইতে চায়, তার মানে তারা কাকে আওয়ামী লীগ হইতে চায় বলছেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বীকে বলছেন কিনা। এই মতিঝিল এলাকায় যেখানে ওসমান হাদি ইলেকশন করছেন, সেখানে বিএনপির ডাকসাইটে প্রার্থী, আমি এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছি, মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তবে তাৎক্ষণিকভাবে যে কোনো মানুষেরই সেন্সে কাজ করবে যে ওসমান হাদির এই ঘটনায় মির্জা আব্বাস কখনোই চাবেন না তার উপরে কোনো ধরনের দাস। ওখানে যে কোনো ঘটনা ঘটলেই সেটা মির্জা আব্বাসকে ইঙ্গিত করতে পারে, তার পক্ষ বিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্র নির্বাচনের সময় হবে। ফলে এই দায় দায়িত্ব তিনি নেওয়ার জন্য কখনোই তিনি বা তার কোনো লোকজন এই ধরনের কর্মকাণ্ডের দিকে যাবেন না। কিন্তু এই এলাকাটা, মতিঝিল এলাকাটা এমন একটা এলাকা, আমরা কথা প্রসঙ্গে বিভিন্ন সময় বলি যে অন্য জায়গায় যে চাঁদা 10 লাখ, মতিঝিলে গেলে সেই চাঁদা হয়ে যায় 10 কোটি। এবং ওসমান হাদি সাম্প্রতিক সময় তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকে। সাদামাটা স্টাইলেই সে নির্বাচনী প্রচারণা করতো, অল্প কিছু লোকজন নিয়ে ভ্যানে চড়ে নানানভাবে নির্বাচনী প্রচারণা করতো। ফলে এই ঘটনা প্রথম না, তফসিল ঘোষণার পরে এটা প্রথম হলো। কিন্তু এর আগেও তো বিএনপি সমর্থিত প্রার্থী চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন, সেখানে একজন মারাও গেছে। ফলে ঘটনা আশঙ্কা আমরা সমালোচনা করেছি, আমাদের টকশোতে এসে আলোচকরা সমালোচনা করেছেন যে গণ অধিকার পরিষদের রাশেদ খান যে বলেছিলেন যে এই নির্বাচনে
50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করতে পারে আওয়ামী লীগ, তাহলে রাশিদ খানের কাছে সেই তথ্য কোত্থেকে এসছে? রাশিদ খান এরকম তথ্য আজকে থেকে আর 3 দিন আগে তিনি এই তথ্য দিয়েছেন, সেই তথ্য তার কাছে কোন বেসিসে, এইটা তো একটু জানা দরকার, সবাই জানা বোঝার দরকার। এবং যদি রাশিদ খান বলেছেন যখন তার 3 দিনের মাথায় এই ঘটনা, তিনি আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু এই রকম যদি হয়ে থাকে তাহলে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা। এবং এই বিজয়নগর যে এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে গণ অধিকার পরিষদের অফিস আছে। গণ অধিকার পরিষদ তারা এই ওসমান হাদিরা যেই ধারায় রাজনীতি করেন তারাও সেই ধারায় রাজনীতি করেন, তাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে নিশ্চয়ই হাদির যারা সমর্থক অথবা সরকার তাদেরকে তারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে আসলে কারা ইনভলভ হতে পারে। হঠাৎ করেই নিশ্চয়ই আমরাও কেউ প্রিডিকশন করতে পারবো না যে ওসমান হাদি তার রাজনৈতিক অবস্থানের দিক থেকে, তার বক্তব্যের দিক থেকে তিনি সাম্প্রতিক সময় মানে গত 1 বছর ধরে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি অনেকটা যেটা যদি বলা যায় যে তিনি তার সবচেয়ে বড় কথা যেটা কানে লেগেছিল, তিনি বলেছিলেন যে কোড আনকোড 24 তো হয়েছেই 71-এর চেতনাকে ঢাকার জন্য। তো তার মানে 71-এর চেতনা তিনি কিছুটা হয়তো গাফিলতি, তার কাছে তার জায়গায় কোনো গাফিলতি ঘটনা হচ্ছে সেই জায়গায় তার অবস্থানটা সে পরিষ্কার করেছিল। বিভিন্ন টক শোতে তাকে দেখা যেত যে মুক্তিযুদ্ধের পক্ষের অংশে কেউ যদি তর্ক করতেন তার বিপক্ষে ওসমান হাদির অবস্থান দেখানোর জন্য তাকে অনুষ্ঠানে আনা হতো। ফলে কোন দিক থেকে ওসমান হাদি টার্গেটেড এইটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বের করবে। এবং এই ফিল্ডে যারা ছিল ওসমান হাদির সমর্থকরা বলছেন যারা করেছে এগুলি এবং যারা করিয়েছে এই দুই পক্ষের কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, দেশের মানুষ অবশ্যই জানতে চায়। এবং এই যে নির্বাচনী ট্রেন চলতে শুরু করার এই সময়ে রাজপথে একজন প্রার্থীর রক্ত ঝরল, তিনি যেই মাপের প্রার্থী হলেন না কেন, তার দল বা রাজনৈতিক পরিচয় এই জাস্ট শুরু, তো মাত্র পথ চলা শুরু, কিন্তু এই ধরনের ঘটনায় নিশ্চয়ই অনেক খারাপ কিছুর ইন্ডিকেট করে। 50 জনকে হত্যা করা হবে। জি ভাই, এই কথাটা আমার না, এই কথাটা বলেছেন গত 8 তারিখে আপনার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ খান তিনি বলেছেন নির্বাচন বানচালে 50 প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এবং এটা তিনি জনসমক্ষে বলেছেন। এবং এই কথাটা তিনি তার একটি কর্মী সমাবেশ বা মিটিং এ মধ্যে এই কথাটা বলেছিলেন। কিন্তু এই কথাটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য হয়নি, দু একটা টক শোতে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু কোনো কন্টেন্ট দেখা যায়নি, বা এই কথাটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছিল অবশ্য, কিন্তু এই কথাটা নিয়ে কোনো বিশ্লেষণ হয়নি যে উনি কেন বললেন যে 50 জন টার্গেট কিলিং। আবার উনি এটাও বললেন যে নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং করবে। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ এই 50 জন প্রার্থীকে কিলিং কেন করবে? আওয়ামী লীগ কি কোথাও কি কন্টেস্ট করতেছেন যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন কমিশনার ইলেকশন ডিক্লেয়ার দিয়েছে, ইলেকশন হবে ফেব্রুয়ারি 12 তারিখে। সুতরাং এইখানে তো আওয়ামী লীগের জায়গা নেই, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন, ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক তুলে নিয়েছেন, সব কিছুই করেছেন। তাহলে আবার আওয়ামী লীগের নামটা আসে কেন? আর এই 50 জনকে হত্যা করা হবে, এটা রাশেদ খান কোথা থেকে কোন গোয়েন্দা তথ্য পেয়েছেন? কারণ তিনি বলেছেন তিনি তথ্য পেয়েছেন। তো রাশেদ খান বা নুরুল হক নুরু এদেরকে কি সেই মোসাদের গোয়েন্দা সংস্থায় কি এই তথ্য দিয়েছেন, নাকি মোসাদকে দিয়ে ওনারাই এই কিলিং করাবেন? তা 50 জনের কথা যেহেতু বলেছেন, সুতরাং 50 জনের মধ্যে আমি ব্যাপারটা এভাবে নিতাম, যদি তিনি বলতেন যে আমাকে সহ 50 জনকে কিলিং করা হবে, তাহলে আমি বুঝতাম যে না, তার নামটা মনে হয় 50 জনের হিট লিস্টে আছে। কিন্তু তিনি বলেছেন 50 জন, তাহলে কোন 50 জন, কারা করবে? আপনি এমনি বলে দিলে হবে না যে আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ নাই বাংলাদেশে। আওয়ামী লীগের এই মুহূর্তে আপনাদের কথা মতো বা আমরা যা দেখছি তাতে আওয়ামী লীগের সক্ষমতা নাই 50 জনকে হত্যা করবে। যেই দিন থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, গত 2 মাস যাবত যখন এই বিএনপি, জামাত, এনসিপি এরা যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন, সেই থেকে আজ পর্যন্ত 210 জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছে। এগুলো কোনোটাই আওয়ামী লীগ করে নাই, হয় জামাত বিএনপি কে করেছে, বিএনপি জামাতকে করেছে। এই যে গত 2 দিন আগে আপনারা জানেন যে ফুয়াদকে যে দৌড়ানিটা দিয়েছে, এটাকে আওয়ামী লীগ দিয়েছে, এটা তো বিএনপি দিয়েছে। ফুয়াদ চিল্লাইয়া বলতেছে যে বিএনপি করেছে, বিএনপির 10 লাখ ভোট কমে গেছে এক ফুয়াদরে দৌড়ানি দেওয়ার কারণে। সুতরাং এই টার্গেট কিলিং মিশন, টার্গেট কিলিং করতে পারে বাংলাদেশের সক্ষমতা আছে একমাত্র জামাত ইসলামের, কারণ তাদের কাছে স্নাইপার আছে, তাদের কাছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদের সাথেই যোগাযোগের তার কিসের? রাশেদ খান এবং আপনার এই যে নুরুল হক নুরু, তাদের সাথে মোসাদের যোগাযোগ আছে। পৃথিবীর বিখ্যাত যে স্নাইপার বলা হয়, পৃথিবীর যদি সবচেয়ে দুর্ধর্ষ স্নাইপার বলা হয়, তাহলে সেটা আছে একমাত্র মোসাদের কাছে, আর দ্বিতীয়ত আমাদের এশিয়ার ভিতরে আছে পাকিস্তানের কাছে। যেটা আপনার গত জুলাই আগস্টে এই পাকিস্তানি সেনাবাহিনী, আইএস এর লোকজন, টার্কির লোকজন মিলেই স্নাইপার দিয়ে শত শত ছেলে পেলেকে হত্যা করেছিল, শিশুদেরকে হত্যা করেছিল। সেই কথা আপনারাও ভুলেননি, আমরাও ভুলিনি।
সুতরাং এই মুহূর্তে সে যখন বলে যে নির্বাচনী সহিংসতায় 50 জন প্রার্থী নিহত হবে, তার মানে তার কাছে স্পেসিফিক্যালি সে জানে যে কে কে কোন কোন আসনে হত্যাকাণ্ড ঘটবে। পুলিশ প্রশাসন কোথায়, গোয়েন্দা বিভাগ কোথায়? তারা তো এই মুহূর্তে রাশেদ খানকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি এই তথ্য কোথায় পাইলা। জাতির সামনে প্রকাশ করা উচিত যে কোন 50 জন প্রার্থী কারা এই টার্গেট কিলিং এর শিকার হবে। কারণ সে যেহেতু বলেছে তার কাছে তথ্য আছে, তাহলে সে পুরোপুরি জানে। সে যদি পুরোপুরি না জানে, সে জনসমক্ষে পাবলিকলি এটা তো বলতে পারে না কেউ যে 50 জন। এখন আমরা যেমন বলতেছি, বারবার বলতেছি নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। আমাদের কাছে কিন্তু কোনো গোয়েন্দা তথ্য নেই, আমরা প্রেডিকশন করছি যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না। এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, আবার হয়তো চেঞ্জ হবে, কিন্তু হত্যাকাণ্ড হত্যা করা হবে যখন স্পেসিফিকই বলা হয়, তার মানে হচ্ছে যে এই হত্যা কে করবে, কারা করবে, কখন করবে, কাকে করবে, এই জিনিসগুলো জানতে হবে। ডাক্তার ইউনূস মহোদয়, আসিফ নজরুল সাহেব, আপনাদের উচিত এই মুহূর্তে রাশেদ খানকে আপনাদের জিম্মায় নেওয়া। আমি প্রশাসনকে বলবো, পুলিশ, বিডিআর, আর্মিকে বলবো, রাশেদ খানকে এই মুহূর্তে জিম্মায় নিন। তার কাছ থেকে জানুন যে কোন 50 জনকে হত্যা করবে এবং কারা হত্যা করবে, এবং এই হত্যাকাণ্ডের পেছনে, কারণ এটাও জামাতের একটা খেলা। এবি পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আর যেটাই বলেন সবগুলোই জামাতের এ টিম, বি টিম, সি টিম। সুতরাং ওরা নিজেরাই করতেছে এটা। এখন আমার তো মনে হয় যে রাশেদ খান, জামাত, এরা এক হইয়া এরাই এই হত্যাকাণ্ড ঘটাবে। কারণ মোসাদ কাদের সাথে যোগাযোগ করছে? মোসাদ যোগাযোগ করছে রাশেদ খান আর নুরুর সাথে। পাকিস্তানের আইএসআই কাদের সাথে যোগাযোগ আছে? পাকিস্তানের টার্কি, জামাতের সাথে। তাইলে এখন এই টার্গেট কিলিংটা করতে পারে কারা? জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ, আপনারাই চিন্তা করুন কারা। সুতরাং আমি বলবো, যেহেতু এই মুহূর্তে এরা টার্গেট কিলিং এর কথা বলছে, প্রশাসন এটা বের করতে হবে। পাবলিককে বলবো, কোনো মিছিল মিটিং এ যাওয়ার দরকার নেই। আপনাকে কোন দল সমর্থন করে তা আমার জানার বিষয় না, সেটা আপনাদের বিষয়। কোনো মিছিল মিটিং এ যায়েন না, কারণ সেই টার্গেট কিলিং এ তো আপনিও পড়তে পারেন। কারণ একজন মারতে গিয়ে 3 জন মারলে আপনারাও মরবেন। সুতরাং এই রাশেদ খানকে আগে ধরেন, তার কাছ থেকে বের করেন যে কারা কে মারবে, কারা মারবে। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আমরা জানি তিনি ঢাকা 8 নির্বাচনী এলাকায় স্বতন্ত্র নির্বাচন করছেন এবং এক ধরনের অভিনব প্রচারণা আমি প্রায় দেখি তিনি ফেসবুকে আপলোড করেন। কোনো পোস্টারিং করছেন না, তিনি নিজে যান, ফজরের নামাজের পর থেকে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়ান। খুবই মর্মান্তিক ঘটনা। এবং সোফার আমরা যা জানতে পেরেছি, পত্রপত্রিকায় দেখলাম তার গুলি বাম কানের নিচে বিদ্ধ হয়েছে। এটা খুবই ডেঞ্জারাস জায়গা এবং চিকিৎসকরাও বলছেন তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে আমরা হাদির জন্য প্রার্থনা করি, আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি হাদি ফিরে আসবেন এবং খুব খারাপ কিছু হবে না। ফিরে এসে তিনি আবার এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি যে নতুন ধরনের রাজনীতি দেখাতে চাইছেন, সেই রাজনীতির সাথে বিশেষ করে প্রচারণার নতুন ধরন শুধু না, তার রাজনীতির যে ধরন আছে তার সাথে আমাদের অনেকে দ্বিমত থাকতে পারে। আমার নিজেরও দ্বিমত আছে, তার প্রকাশভঙ্গির সাথে অনেকে দ্বিমত থাকতে পারে, আমারও আছে। কিন্তু এই রকম বিভৎস কোনো ঘটনা বাংলাদেশে ঘটা আমরা কোনোভাবে নিতে পারি না। হাদি ফিরে আসুন, আমরা প্রার্থনা করি যার যার জায়গা থেকে, এবং তিনি আবার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে, আরো বেশি শক্তি নিয়ে আমরা সেটা চাই। কিন্তু একটা বিপদের কথা একটু বলে রাখা দরকার। আমাদের দেশে যা হয় আর কি, ধরুন একটা ঘটনা ঘটার পর, এমনকি উনি ঠিকঠাকভাবে ফিরে আসলেও এই কাজটা কে করেছে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হবে, হওয়া উচিত। এটা ভয়ঙ্কর একটা ঘটনা। কিন্তু আমরা এমন কিছু যাতে না করি আমাদের দেশে এই মুহূর্তে ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দল এবং শক্তি আছে, স্টেক হোল্ডার্স আছে, তাদের মধ্যে কোনো ভয়ঙ্কর সংকট তৈরি হয়। এই সংকটটা তৈরির চেষ্টাও বিভিন্ন জায়গা থেকে হবে। মানে ওসমান হাদির ওপরে এই হামলা আসলে কোন দিক থেকে হতে পারে? আমরা যদি ওসমান হাদির বক্তব্য, কর্মকাণ্ড দেখার চেষ্টা করি, তিনি এই গণ অভ্যুত্থানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ এবং ভারত বিরোধী অত্যন্ত কঠোর ভাষায় তার বক্তব্য আছে। সুতরাং উনি কাদের টার্গেটে পরিণত হতে পারেন আমরা বুঝতে পারি। এবং বলা বাহুল্য, এই নির্বাচন ঠিকঠাক মতো না হোক, বাংলাদেশ একটা স্টেবল অবস্থায় না যাক, সেটা আওয়ামী লীগ এবং ভারতের চাইতে এত বেশি সম্ভবত আর কেউ চায় না। সুতরাং আমরা প্রাথমিকভাবে এই ধরনের একটা ধারণা করা ভুল হবে না। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ যাদের সাথে তিনি নির্বাচন করছেন, তারা কেউ এটার সাথে দায়ী, সেই জিনিসটা আসলে তদন্ত বা যে কোনো কিছু করার আগে হুট করে বলে ফেলা আমাদের উচিত হবে না। কারণ এটা আমাদের অন্তর্কলহ, অন্তর্কন্দল বাড়িয়ে দিতে পারে। সাধারণ কাণ্ডজ্ঞান বলে, কমন সেন্স বলে যে রাজনৈতিক প্রতিপক্ষরা এই ধরনের কোনো কাজ করার কথা না। কারণ যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, একটা নির্বাচন হওয়ার জন্য যেভাবে সবাই মুখিয়ে আছে, সবাই নিজেদের মধ্যে অন্তত এই পর্যায়ে সংঘাত, কখনো কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি,